গরিবের মা বাপ, আপনার দয় আমি জীবনে কোনোদিন ভুলবো না। আর শোনো, কাল সকালে একবার আমার সঙ্গে দেখা করো। শহরে আমার একজন পরিচিত বন্ধু ডাক্তার আছে, তার কাছে চিঠি লিখে দেবো, তোমার স্ত্রীর চিকিৎসা বিনা পয়সায় হয়ে যাবে। কেমন? যদি পারেন হুজুর, চিরদিন আপনার কেনা গোলাম হয়ে থাকবো। রতন, এদেশে গরিবের কথা কেউ ভাবে না হুজুর, এদেশে গরিবের কথা কেউ ভাবে না। তেলা মাথায় সবাই তেল দেয়, সরকার থেকে আরম্ভ করে দেশের নেতারা পর্যন্ত সবাই নিজেদের আখেরি গোছাতে ব্যস্ত। আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না হুজুর, আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। বাংলাদেশে হতভাগ্য চাষি মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বর্ষায় ভিজে এরাই ফলে তুলবে সোনার ফসল, অথচ এদের বাঁচার ন্যায্য দাবিটুকু সরকার স্বীকার করবে না। হ্যাঁ, না মানে সরকার বাবু রাজি হলেন না, তাই আমি আমার সঙ্গে একবার আলোচনা করবার প্রয়োজন মনে করনি? জমিটা সম্বন্ধে মিটমাটের কথা দিয়ে এসেছি। হ্যাঁ, দেবিদা বললেন আমার সঙ্গে একবার আলোচনা করবার প্রয়োজন মনে করনি? না মানে আমি ভেবেছিলাম মামলা মোকদ্দমা করে অযথা খরচ করে কি লাভ, তাই আমি মামলা খরচের টাকাগুলো কি তোমার পকেট থেকে যাচ্ছিল? না, আমার হাতে টাকা কোথায়? তাহলে তোমার টাকা কি আমার টাকা নয়? অলকা না, অলকা, বাবা চলে যাওয়ার পর থেকে যতগুলো প্রচার খাজনা তুমি মওকুফ করে দিয়েছো, তার জন্য একবারও আমার সঙ্গে আলোচনা করবার প্রয়োজন মনে করনি। কিন্তু কেন? আমি ভেবেছিলাম জমিদারিটা তোমার নয়, জমিদারিটা আমার। কথাটা মনে রাখলে আমি বাধিত হব। অলকা, আমি চাই না আমাকে না জানিয়ে এই জমিদারি সম্পর্কে কোথাও কোনো কথা দেয়া হোক। বেশ, আমার মনে থাকবে। হ্যাঁ, তাই রাখলে আমি খুশি হব। নতুন ম্যানেজারের জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তোমাকে আর এই জমিদারি দেখাশোনা করতে হবে। তাহলে আমি কি করব অলকা? ঘরের খেয়ে বনের মোষ ধরিয়ে বেড়াবে, অলকা, আর যাতে আমার সর্বনাশ হয় সেই চেষ্টাই করবে। কি পারবে না? অলকা তুমি জমিদারির মর্ম তারাই বোঝে যাদের জমিদারি রক্ত গায়ে আছে। পথের মানুষ যদি জমিদারি চালাতে পারত তাহলে আমার সম জমিদার হয়ে যেত। অলকা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ তোমার মতো মানুষের দ্বারাই সম্ভব। থাকতে হলে ওসব ভাবাবেগ ছাড়তে হবে। আমি জমিদারি করতে বসেছি, জমিদারি উচ্ছন্নে দিতে নয়। তুমি তুমি ঠিকই বলেছ অলকা, আমি পথের মানুষ। তোমাদের এই জমিদারির মর্ম আমি কি বুঝবো? আমি বুঝি কেন দরিদ্র কৃষক পেটের দায়ে জমি বিক্রি করে দেয়। আমি বুঝি কেন মানুষ পেটের দায়ে খিদের জ্বালায় আত্মহত্যা করে। আমি বুঝি কেন হাজার হাজার নিরন্ন চাষি অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদে। তাই শাসনের উদ্যত চাবুকটা ওদের পিঠে মারতে আমার বিবেকে বাধে অলকা, আমার বিবেকে বাধে। বেলা গড়িয়ে গেল, এখনো মানুষটার কোনো দেখা নেই। অসুস্থ শরীর নিয়ে সেই ভোরবেলা বেরিয়েছে। কতবার বলেছি তুমি তো চাকরি পেলে না, এবার না হয় আমি চেষ্টা করে দেখবো। আজকাল তো শুনেছি মেয়েদের অনেক সুযোগ আছে। তুমি এখনো খাওনি সুধা? কি যে বলো তার ঠিক নেই, তোমার খাওয়ার আগেই আমি খেয়ে নেব। না না, ওতে কোনো দোষ নেই, অযথাই তুমি দেরি করলে সুধা। কিছু করতে পারলে না সুধা, চাকরি বোধহয় আমার অদৃষ্টি নেই সুধা। কত জায়গায় না আমি ঘুরলাম, কোথাও খালি নেই। এই অসুস্থ শরীরটা নিয়ে কেন যে তুমি শুধু শুধু বেরো আমি বুঝি না। কিন্তু সুধা, তুমি তো এতদিন চেষ্টা করে দেখলে, এবার না হয় আমি বেরোবো। না সুধা, আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে কোনো কাজে নামতে দেব না। হয়তো তোমাকে অনেক কিছু করতে হবে সুধা, সেটা হবে আমার মৃত্যুর পর। হ্যাঁ, আবার তুমি ওসব কথা বলছো? তুমি দেখো, আমার আমার ভালোবাসা দিয়েই আমাদের সংসারটা আমি হাসি আনন্দে ভরিয়ে তুলবো। স্বামীর কর্তব্য আমি পালন করতে পারিনি সুধা,
মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু দারিদ্রের নিষ্পেষণের সব আশা, সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশার সমাধি। ওগো ওগো তুমি চুপ করো। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বাঁচবো, কিন্তু অভাবের কাছে নতি স্বীকার করো। আমি মূর্খ নই, অক্ষম নই, পঙ্গু নই, অথচ বেকার। কিন্তু কি দুর্বিষহ জ্বালা, আমি তোমাকে বোঝাতে পারবো না সুধা। তা আমি জানি। জানো কতটুকু জানো তুমি সুধা? জানো কি সুধা, একটা অসহায় মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অভাবের সঙ্গে যুদ্ধ করে তার বিবেক এমন সত্য হারিয়ে ফেলেছে। জানো কি বিরক্তির রজনী কেটে যাচ্ছে চোখের ধারা আনে? জানো কি বেকারত্বের অভিশাপ নিষিদ্ধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে? পাচ্ছি না সুধা, আমি আর পাচ্ছি না, আমি হ্যাঁ সুধা, আজ 4-5 দিন কাশির সঙ্গে একটু একটু রক্ত উঠছে। আমি শুনতে পাচ্ছি মৃত্যুর পদধ্বনি। ছি 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 ছি, তুমি কি এসব কথা তুমি আমার কাছে আগে বলনি কেন? বলে কি হবে সুধা, বলে কি হবে? এমনি ভাবে হাজার হাজার মধ্যবিত্ত তরুণের রক্ত সহস্র ধারায় হচ্ছে। এই সমাজ উদাসীন, এই রাষ্ট্র নিষ্ক্রিয়, ওই রাজনৈতিক নেতারা অন্ধ। ধীরে ধীরে চলছে এই অপক্ষয়। আজ বিকেলেই তোমায় আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে যেতে হলে টাকা চাই সুধা, বিনা পয়সায় ওই বৈতরণী কেউ পার করবে না সুধা। টাকার ভাবনা তোমায় ভাবতে হবে না, তা আমিই দেখবো। সে আমি জানি সুধা, তোমার শেষ সম্বল ওই 4 গাছা চুড়ি, কিন্তু ওই চুড়ি তো আমি তোমাকে দিইনি সুধা, ওটা তোমার সমরের দার স্মৃতিচিহ্ন। আমি পারবো না সুধা ওই চুড়ি নিতে। ছি 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 ছি, শরীরটার দিকে কি একটু লক্ষ্য দিতে নেই? ওগো ওগো, এমনি ভাবে কি তুমি আমার সঙ্গে শত্রুতা করবে? সুধা, আমি জল নিয়ে আসছি, তুমি মুখ হাত ধুয়ে ফেলো। এখন একটু বসো লক্ষ্মীটি, আমি আসছি। না না, সুধাকে মুক্তি দিতে হবে। আমার এই দুর্ভাগ্যের সঙ্গে ওকে আমি আর জড়াতে চাই না। আমি না থাকলে ওই তোর দাদা সমরেশের কাছে চলে যাবে। দেখুন, সলিল চক্রবর্তী কি এই বাড়িতেই থাকেন? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম সমরেশ ভরসাদ। সলিল বাবু আমার আত্মীয় হন। আপনি সমরেশ দা? কি আশ্চর্য, তুমি মানে আপনি সলিল বাবু, কিন্তু সুধার চিঠিতে তো আপনার শাস্ত্রে আমি অনেক সুখ্যাতি শুনেছি, কিন্তু একই চেহারা হয়েছে আপনার। আপনি কি অসুস্থ? তুমিটাই কিন্তু হচ্ছিল দাদা। আপনি বাবু আমার কিন্তু একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমিই বলবো। ও আচ্ছা, সুধা কোথায়? ভিতরে গেছে, আপনি বসুন, আমি সুধাকে ডাকছি। সুধা, সুধা। গো, কার সঙ্গে কথা বলছো? দেখো কি এসেছে। দাদা, আরে থাক থাক, তোরা তো একেবারে আমাকে গুরু ঠাকুর বানিয়ে ফেললি। হ্যাঁ রে সুধা, তুই তো দেখছিস খেয়ে দিয়ে দিব্যি মোটা সোটা হয়ে গেছিস, কিন্তু শরীরের এই অবস্থা কেন? সকলের শরীর বুঝে একরকম হবে? এই 5 বছর আগের তুমি আর আজকের তুমি কি এক? আচ্ছা বলেছিস, বড়লোকের বাড়িতে ঘি ভাত খেয়ে খেয়ে একেবারে চর্বি বেঁধে গেছে, তাই না রে? তাই বলেছি বুঝি। আচ্ছা দাদা, বৌদি খোকা ওরা কেমন আছে? বড় লোক নাকি কখনো খারাপ থাকে রে? যত ঝামেলা তো সব এই গরিবদের। ওরা ভালোই আছে, কিন্তু কিন্তু তোদের অবস্থা তো ভালো যাচ্ছে না বলে মনে হচ্ছে। সুধা, দাদাকে ভেতরে নিয়ে যাও, একটু চা টা। এই কি ব্যাপারে সুধা? ও অমন করে কাশছে কেন? কি জানি দাদা, একটু আগেই না কাশির সঙ্গে রক্ত উঠেছিল। সে কি? ডাক্তার দেখাসনি? আজ বিকেলেই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখা, ভালো করে চিকিৎসা করা। রোগকে অবহেলা করা উচিত নয়। এক কাজ করো সলিল, তুমি বরং কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও। আগে শরীর, তারপর তো চাকরি। আমি এখন ছুটিতেই আছি দাদা। হ্যাঁ বেশ করেছো, বেশ করেছো। তা কতদিনের জন্য ছুটি? অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের জন্য? কোম্পানি কারখানা সব লক আউট করে দিলে, তার জন্য কোনো ক্ষতিপূরণও দিল না।
আজ এই 1 বছর 1 বছর তুমি বেকার বসে আছো, দাও না দাদা, একটা চাকরি বাকরি জোগাড় করে। কিন্তু এই শরীর নিয়ে। ওর জন্য নয় দাদা, আমার জন্য বলছি। তোর জন্যে তুই চাকরি করবি? তুমি হয়তো জানো না দাদা, বিয়ের পর আমি স্কুল ফাইনাল পাস করেছি। আর কিছু না হোক, একটা নার্স কিংবা আয়ার কাজ। না, তুই কেন চাকরি করবি? হ্যাঁ, আপনার বোনকে একটু বুঝিয়ে বলে যান দাদা, আমার কথা তো শুনতেই চায় না, অভাব আছে তাই বলে। তুমি চুপ করো তো, তাহলে দেখবে দাদা। আপাতত চাকরি থাক। এনে এই টাকাটা ধর, শরীরকে ডাক্তার দেখাস, আগেও ভালো হয়ে উঠুক, তারপর চাকরি বাকরি যা হোক সবকিছু দেখা যাবে। কিন্তু নে। দাদা টাকা। দেখো সলিল, শুধু আমার নিজের বোন নয়, ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবু ওকে আমি নিজের প্রাণের চেয়ে বেশি স্নেহ করি। দাদা সুধা যদি আজ আমার নিজের বোন হতো, তাহলে কি পারতে আমার এই স্নেহের দাবিকে তুমি উপেক্ষা করতে? দাও টাকা, কিন্তু কথা রইলো, ও ভালো হয়ে উঠলে এই টাকাটা কিন্তু তোমায় ফেরত দিতে হবে। আচ্ছা বেশ, সে হবে। নে ধর। দাদা, সুধার মুখে আমি আপনার অনেক গুণের কথা শুনেছি আর মনে মনে বিদ্রোহ করেছি, ভেবেছি সুধার সব বাড়াবাড়ি, কিন্তু তাই নাকি? আজ আপনাকে দেখে মনে হলো সুধার কথার মধ্যে এতটুকু অতিরঞ্জন ছিল না। আপনি শুধু হৃদয় বর্ণন, আপনি মহৎ। এ তো ভয়ানক কাশি। ছি ছি, এতদিন রোগে ভুগছে আর আমাকে একটা খবর পর্যন্ত দিস নে। নে, আজই ডাক্তারের কাছে নিয়ে যাবে, কেমন? যত টাকা লাগে আমি দেব। আমাদের লন্ডনে কাউকে বাবু বা হুজুর বলে না, বুঝলে মূর্খ? আগে আমাদের লন্ডনটা কোথায় হো? থোড়ে ছাড়। লন্ডন নয় রাস্কেল, লন্ডন। I mean Pilet. London my motherland, London my heaven, London my sweet home. কি হলো হুজুর, আপনি কাতরাচ্ছ কেন? ভুলতে পারছি না সেই দেশটার কথা। লন্ডন, সুইজারল্যান্ড, প্যারিস, এসব দেশ তো নয়, এরা এক একটা হেভেন। বাই দ্য বাই, হোয়াট ইজ ইওর নেম? বাংলায় বলুন, আমি ইংরেজি বুঝিনি। আই সি। তোমার নাম কি? আগে ভৈরব চন্দ্র দাস। I see. Your name is ভৈরব চন্দ্র দাস। But আমি কে জানো? আগে আপনি তো আমাদের নতুন ম্যানেজার বাবু। All right. You are a clever man. Now you go, man. Please give me a glass of water. Yes. Go, man. Go quick. কিন্তু ওয়াটার। হ্যাঁ? বিরক্ত করো না। যাও বলছি। যাচ্ছি, কিন্তু ওয়াটার আবার কি জিনিস রে বাবা? ওয়াটার। ও বুঝেছি, ব্যাটা নিশ্চয় আচার খুঁজছে। জায়গাটা বেশ ভালো বলেই মনে হচ্ছে। পুরোপুরি শহরও নয়, অথচ অজপল্লী গ্রামও নয়। What? আচার দিয়ে কি হবে? ভাই ঝোপ,
চাইলাম জল আর নিয়ে এলো আচার। যত সব নির্পদের দল। আমি কি করে জানবো তুমি জল চাইছেন? আমাকে বললো তা। না না, তোমার কোনো দোষ নেই, দোষ ওই পুরো পেয়ারাটার। জল নিয়ে আসবো। মাথায় জল আমার পকেটেই আছে। বাইদে ভাই, তোমার নামটা যেন কি? আমার নাম মোক্ষদা। 10 বছর বয়সে বিধবা হয়ে 12 বছর এখানে কাজ করছি। আমার বয়স এখন 22। আই সি। বাইদে ভাই মোক্ষদা, তোমার মনিবে মেজাজটা কেমন? ভালো ভালো খুব ভালো। নইলে আমার অপদার্থ স্বামীকে তো ভাত দিয়ে পোষে। আই সি। দিদিমণির তাহলে বিয়ে হয়ে গেছে? বলো যা, চোখের মাথা খেয়েছো নাকি? কপালে সিঁদুর দেখোনি? ছেলেও তো আছে একটা। ব্যাড লাক। দেখো বাবু, আমরা ছি চাকর বলে কি আমাদের মান মর্যাদা নেই? শুধু শুধু তুমি আমাকে গাল পাচ্ছেন কেন? আহা মোক্ষদা, গাল নয়, গাল নয়, আমি তোমার রূপের সুখ্যাতি করছি। সে আপনারা 5 জনেই বলেন বাবু। মাসি বলে মোক্ষদা আবার ভুল করে ছোট লোকের ঘরে জন্মেছে, নইলে এমন সুন্দর চেহারা। হ্যাঁ সত্যি সত্যি, তোমার চেহারাটা না খুব সুন্দর মোক্ষদা। হ্যাঁ নাও, আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো তুমি রাখো। কখন আসবো বাবু? না 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 না, তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না। তাহলে তুমি যাবে না আবার ঘরে? না মোক্ষদা, ওর জন্য তো আমি তোমাকে টাকাটা দিইনি। আমি চাই তোমার দিদিমণির প্রত্যেকটি খবর। বুঝেছি বাবু, বুঝেছি। আরে একটা ভাত টিপতে আমরা গোটা হাড়ির খবর বলে দিতে পারি। আরে সামান্য কথাটা বুঝবো নি? তোমার দিদিমণি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিব না। একদম মুখ দেখা থেকে পর্যন্ত বন্ধ। স্বামীটা তো এপারা ওপারা ঘুরে রোগীদের সেবা করে বেড়ায়, আর ওই ছোট লোকের ছেলে মেয়েদের পড়ায়। দুদিন এখানে থাকলেই তুমি সব বুঝতে পারবেন বাবু। আমি এখন শিওর শিওর শিওর।